আজ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা যেন পুরো বিশ্বকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে। বিশ্বের তাবড় তাবড় দেশ কিছুজন যেমন ইসরায়েলকে সাপোর্ট করছে, তেমন কিছু দিকে কিছু দেশ ইরানকেও সাপোর্ট করছে। এই পরিস্থিতি আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে একে একে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে আমাদের ভারতের কিভাবে কোন পরিস্থিতিতে কোথায় দাঁড়ানো উচিত সেটা নিয়েও ভাবার দরকার আছে। 13ই জুন 1925 ইসরায়েল তাদের বায়ুসেনার সাহায্যে ইরানের ওপরে একটি ভয়ঙ্কর হামলা করে। তখন বাজে রাত 3:30। হঠাৎ করে কেঁপে ওঠে তেহরান শহর, এবং তেহরান ছাড়াও ইরানের আরো 10টি বড় বড় শহর কেঁপে ওঠে এই বিস্ফোরণে। ইসরায়েল তার বায়ুসেনা এবং ড্রোনের মাধ্যমে প্রায় 100টিরও বেশি জায়গায় অ্যাটাক করে 335টি বোমা এবং ড্রোনের দ্বারা। এই অ্যাটাকের মাস্টারমাইন্ড হলো ইসরায়েলের গুপ্তচর এজেন্সি মুসাদ। মুসাদ অনেকদিন ধরে এই অ্যাটাক করার চেষ্টা করছিল। ইসরায়েল অনেকদিন আগে ইরানের মধ্যে তাদের 3টি গুপ্তচরকে পাঠিয়েছিল, এবং তাদের 3টি গুপ্তচর লক্ষ্য করছিল ইরানের তাদের টপ লিডার্সদের বিহেভিয়ার, তাদের মুভমেন্ট, তাদের লোকেশন A to Z সবকিছু লক্ষ্য করছিল। তাছাড়াও ইসরায়েল ইরানের মধ্যেই একটি ড্রোন এয়ারবেস তৈরি করে নিয়েছিল, এবং ইসরায়েল যেসব ড্রোন ইরানের মধ্যে রেখেছিল, এই ড্রোন অ্যাটাকের মূল উদ্দেশ্য ছিল প্রথমেই তাদের রাডার সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেয়। অর্থাৎ তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি যদি ধ্বংস করে দেয়, তাহলে ইসরায়েলের কাছে তাদের বায়ুসেনার প্রবেশ খুবই সহজ হয়ে যাবে। এবং এই সুযোগ নিয়ে ইসরায়েল তাদের 100টির মতো জায়গাতে ড্রোন এবং মিসাইল অ্যাটাক করে। তার ফলে ইরানে প্রাণ হারায় প্রায় 78 জন, এবং তার সাথে ইনজিওর হয় প্রায় 320 জন। এবং এই যে প্রধান 78 জন মারা যায়, তার মধ্যে ছিল ইরানের প্রধান 20টি লিডার, যার মধ্যে ছিল ইরানের প্রধান 6টি নিউক্লিয়ার সায়েন্টিস্ট। এই মরে যাওয়া 20 জন ব্যক্তির মধ্যে ছিল ইরানের মেজর জেনারেল মোহাম্মদ বাকরে, IRGCর হেড হাসান সুলামি সাও, এছাড়াও ছিল IRGCর টপ লিডার গুলাম আলী রশিদ এবং আলী সামখানের। এই অ্যাটাকে ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট খেহরাদুন আব্বাসি এবং মেহেদি তেরাজি, এই দুজন সহ টোটাল 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টের মৃত্যু হয়। এসব ইরানের টপ লিডার মারা যাওয়াতে ইরানের লিডারশিপে একটা বড় শূন্যস্থান তৈরি হয়েছে। এই অ্যাটাকের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছে যে এই অ্যাটাক তারা করেছে তার কারণ ইরান আর মাত্র 15 দিন পিছিয়ে ছিল তাদের পরমাণু বোম আবিষ্কার করার জন্য, তাই জন্য তারা এই অ্যাটাক করেছে। এবং এই অ্যাটাক করেছে ইরানের নাতানজেও। নাতানজ হলো ইরানের সবচেয়ে বড় নিউক্লিয়ার ফ্যাসিলিটিস সাইট, অর্থাৎ ইরান যেসব নিউক্লিয়ার তৈরি করছিল তার প্রধান নিউক্লিয়ার সাইট ছিল নাতানজ। এবং ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল এই নাতানজ সাইটকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া। এবং শুধু নাতানজ সাইটকে নয়, এই নাতানজ সাইট এবং যত পরমাণু সাইটের সাথে যুক্ত বড় বড় সায়েন্টিস্টদেরকেও পুরোপুরিভাবে মেরে ফেলা ছিল ইসরায়েলের এই অপারেশন। ইসরায়েল এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। অন্যদিকে এই অ্যাটাকের পরে ইরানও থেমে থাকেনি। ইরান প্রায় 150 থেকে 200টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের তেল হাইওয়ে হামলা করে। এই অ্যাটাকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম সব মিসাইলকে ধ্বংস করতে পারেনি। বেশিরভাগ মিসাইলকে যদিও ধ্বংস করে দিয়েছে, তবে কিছু কিছু ইরানের মিসাইল ইসরায়েলের বিভিন্ন বিল্ডিং এ আঘাত এনেছে। তার ফলে ইসরায়েলের 3 জন প্রাণ হারায় এবং অনেকে আহত হয়, এবং এর ফলে এই দুটি দেশের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে। তবে ইরান এবং ইসরায়েলের সাথে আজ যে সম্পর্ক আছে, এই সম্পর্ক কিন্তু একসময় এমনটা ছিল না। 1948 সালে ইরানের প্রধানমন্ত্রী শাহ মোহাম্মদ রেজা যখন ছিলেন, তখন ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্ক যথেষ্ট মধুর ছিল। দুটো দেশের সাথে দুটো দেশের মিলিটারি ট্রেনিং একসাথে করা হতো। ইভেন সেই সময় দুটো দেশের ইন্টেলিজেন্স এজেন্সি একে অপরের সাথে একসাথে ট্রেনিং করতো। ট্রেডও খুব স্মুথলি ছিল। কিন্তু 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন দেখা দেয়। তার ফলে ইরান পুরোপুরি কট্টর মুসলিম কান্ট্রিতে পরিণত হয়। এরপর থেকে শুরু হয় ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব। সেই সময় রাতারাতি ইসরায়েলের প্রতি ইরানের দৃষ্টিভঙ্গি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ইসরায়েল একে একে হয়ে যায় ইরানের শত্রু। 1982 সালে ইসরায়েল হিজবুল্লাহর ওপরে অ্যাটাক করে দেয়, এবং এই অ্যাটাকে হিজবুল্লাহকে সরাসরি সাপোর্ট করেছিল ইরান। সেই সময় ইরান খুব ভালোভাবেই জানতো যে ইরান কখনোই ইসরায়েলের সাথে ডাইরেক্ট যুদ্ধে পারবে না, তাই জন্য ইরান দেশের বাইরে বিভিন্ন মিলিটারি সংগঠন তৈরি করতে থাকে। ইরান শুধুমাত্র হিজবুল্লাহ নয়, আরও পরে কিছু মিলিটারি গ্রুপও তৈরি করতে থাকে। প্যালেস্তাইনে হামাস, ইয়ামেনে হুতিস এবং ইরাকে হাসাদ আলী সাবি, এইসব মিলিটারি সংগঠনকে ইরান পুরোপুরি সামরিকভাবে এবং আর্থিকভাবে সাহায্য করতে শুরু করে। এইভাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব ধীরে ধীরে বাড়তে থাকে, এবং ইসরায়েলও বিভিন্ন সময়ে ইরানের টপ লিডার্স, ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টদের ওপরে আঘাত এনেছে। যেমন 27শে নভেম্বর 1920 সালে তেহরান থেকে একটু দূরে ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট, যাকে বলা হয় ফাদার অফ ইরান নিউক্লিয়ার পাওয়ার, সায়েন্টিস্ট মোহসেন ফাকিরজাদেকে ইসরায়েল হত্যা করে একটি রোবট গানের সাহায্যে। এই হত্যা এতটাই অ্যাকুরেট ছিল যে তার পাশে বসে থাকা তার স্ত্রী একেবারেই অক্ষত থাকে। ইসরায়েল একটি ট্রাক পাঠিয়েছিল, এবং সেই ট্রাক ছিল খালি, এবং সেই ট্রাক কন্ট্রোল করছিল স্যাটেলাইটের মাধ্যমে, এবং সেই ট্রাকের মধ্যে ছিল AI দ্বারা চালিত অটোমেটিক
অটোমেটিক গান, একদম পিন পয়েন্ট অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এরপরেও বহুবার ইসরায়েল এবং ইরানের মধ্যে এয়ার স্ট্রাইক এবং মিসাইল স্ট্রাইক চলেছে। তবে 13 জুন ইসরায়েল ইরানের উপরে যে অ্যাটাক করেছে, এই অ্যাটাক ছিল ইরানের ইতিহাসের সবচেয়ে বড় অ্যাটাক। ইসরায়েল বহু সময় বহু সাইবার অ্যাটাক করেছে ইরানের নিউক্লিয়ার সাইটে। তার মধ্যে সবচেয়ে বড় সাইবার অ্যাটাক করেছিল 2010 সালে। ইসরায়েল তার স্টাগনেট ভাইরাস দিয়ে 2010 সালে ইরানের নিউক্লিয়ার সাইটে এমন অ্যাটাক করেছিল, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে প্রায় 10 বছর পিছিয়ে দিয়েছিল। ইসরায়েল কখনোই চায় না যে ইরান একটি নিউক্লিয়ার কান্ট্রি হয়ে উঠুক। শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের সাথে আমেরিকাও চায় না কখনো ইরান একটি নিউক্লিয়ার কান্ট্রি হয়ে উঠুক। তার কারণ ইরান যদি নিউক্লিয়ার কান্ট্রি হয়ে ওঠে, তাহলে মিডল ইস্টে যে আমেরিকার পাওয়ার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই আমেরিকা সময় সময় ইরানের ওপর স্যাংশন জারি করে এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে ধ্বংস করার পুরোপুরি চেষ্টা করে ইসরায়েলের মাধ্যমে। ইসরায়েলও এটা মনে করে যদি ইরান নিউক্লিয়ার বম আবিষ্কার করে ফেলে, তাহলে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাও অসম্ভব হয়ে উঠবে। তার কারণ ইরান সবসময় চায় ইসরায়েলকে পুরোপুরিভাবে পৃথিবীর ম্যাপ থেকে মুছে ফেলতে। সেই কারণে ইরান যখন যখন নিউক্লিয়ার প্রোগ্রামে অনেকটা এগিয়ে যায়, ইসরায়েল সঙ্গে সঙ্গে সেটা সাইবার অ্যাটাক হোক বা সামরিক অ্যাটাক হোক, তার মাধ্যমে পুরোপুরি ধ্বংস করে ফেলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। তো আগেই বলেছি, ইরান মাত্র নাকি 15 দিন পিছিয়ে ছিল তাদের নিউক্লিয়ার বম আবিষ্কার করতে, আর সেই কারণে এই হামলা করে ইসরায়েল। ইউএসএ জানিয়েছে যে এই হামলাতে তাদের কোনো হাত নেই। ইউএসএর এই হামলাতে সরাসরি হাত না থাকলেও ইনডাইরেক্টলি সরাসরি হাত আছে, এটা পরিষ্কার। ইউএসএ এটাও জানিয়েছে ইরান যদি এই হামলার পাল্টা হামলা করে, তাহলে ইউএসএ এবং ইসরায়েল দুজন মিলে আবার অ্যাটাক করবে ইরানের ওপরে এবং আরো বিধ্বংসী অ্যাটাক করবে। ইউএসএ সরাসরি তো ইসরায়েলকে সাপোর্ট করে, সেটা কে না জানে। এবং ইউএসএ প্রতি বছর 3.8 বিলিয়নের মিলিটারি সাপোর্ট করে ইসরায়েলকে। তাছাড়াও আরো বিভিন্ন দিক থেকে ইউএসএ ইসরায়েলকে সাপোর্ট করে, কারণ ইউএসএ মনে করে যে ইসরায়েলকে হাতে রেখে পুরো মিডল ইস্টকে ইউএসএ কন্ট্রোল করবে। তাই জন্য রাশিয়া এবং চায়না সবসময় ইরানকে সাপোর্ট করে যায়। মাঝখানে পড়ে থাকে আমাদের ভারত। তো ভারতের এই পরিস্থিতিতে কি অবস্থান হওয়া উচিত? একদিকে ইসরায়েল যেমন ভারতের একটি বন্ধু রাষ্ট্র, অন্যদিকে আবার ইরানও ভারতের একটি বন্ধু রাষ্ট্র। ইরানের সাথে ভারতের এই সময়ে খুব একটা ভালো সম্পর্ক না থাকলেও খুব একটা খারাপ সম্পর্কও বলা যায় না। ইরানের প্রধান খেমেনি আয়াতুল্লাহর সময়ে কিন্তু ভারত ছাবার পোর্টটা পেয়েছে। ভারত কিন্তু পুরো মিডল ইস্টে ট্রেড কন্ট্রোল করে এই ছাবার পোর্ট থেকে। অর্থাৎ ভারত যদি ইরানের বিরুদ্ধে চলে যায়, তাহলে ভারত অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে যাবে। আবার অন্যদিকে ইসরায়েলের সাথেও আমরা অনেক ট্রেড করে থাকি। তো এইরকম পরিস্থিতিতে ভারতের উচিত কোনো দেশকে ডাইরেক্টলি না সাপোর্ট করা, এবং ভারত কিছুটা সেটাই করছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই কনফ্লিক্টের জন্য অলরেডি ক্রুড অয়েলের দাম 30% বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের 20% ট্রেড হয় এই ইরানের হরমুজ থেকে। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান যদি এই হরমুজকে বন্ধ করে দেয়, তাহলে ওয়ার্ল্ড ট্রেডে কত বড় আঘাত পড়বে সেটাও ভাবার বিষয়। তাতে ওয়ার্ল্ডের ইকোনমিতেও একটা বড় ধাক্কা পড়বে। তাই আমাদের সবসময় ভাবা উচিত, যুদ্ধ কোনো সলিউশন নয়।